সালাম আলাইকুম প্রিয় দর্শক। টকশোতে আছে রাজ্জাকি ও তারেক রহমান। রাজ্জাকি বলছে তারেক রহমানকে যে আপনারা যদি গণভোট মেনে না নেন তাহলে 6 মাসও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। প্রিয় দর্শক, চলুন ভিডিওটা শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং কখনো যদি কোনো অ্যাডভার্স গভর্নমেন্ট আসে তাইলে পরে এই যে ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশন সবাই ঝুলবেন। এবং এই জন্য কেন ঝুলবেন আপনি যদি মনে করে দেখেন, শেখ হাসিনা 21 বছর পরে দেশে আইসা ক্ষমতায় আসলো। 21 বছর পর আইসা কিন্তু সে বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, যুদ্ধ অপরাধের বিচার করছে। আজকে যেভাবে সংবিধান এত কঠিন ভাবে প্রোটেক্টেড যে আপনি যদি গণভোটের আলোকে সংস্কারে না যান আপনি এই সংবিধানে ঢুকতেই পারবেন না। ঢুকতে পারবেন অনৈতিক ভাবে, বেআইনি ভাবে, গায়ের জোরে, আইনি কোনো কায়দা নাই। আপনি দেখবেন তো। এবং সে কারণে আমি বলছি যে অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কোনোদিন আসে এগুলো কিন্তু সব টানবে, সব তাই না। এটার ক্ষেত্রে আমরা বোধহয় এইভাবেই চলতে থাকবো। আমি আগেও বলছি, এখনো বলছি, এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়। সুতরাং আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত কোটি কোটি মানুষকে বললেন যে আমরা গণভোটে ভোট দিব, আবার ভোটের পরে দায়িত্বশীল মন্ত্রী বলতেছে আমরা নির্বাচন না পাইতাম না যদি হাতে রাজি না হইতাম। এই সমস্ত কথা, এই প্রতারণা বাংলাদেশ আর সহ্য করবে না। আমি খুব সংক্ষেপে আরেকটি প্রশ্ন দেব। আমি বলি, আপনি কোশ্চেন করার আগে আমি বলি যে যদি জুলাই চার্টার না মানে সেটা বিএনপির জন্য একটা মারাত্মক ভুল হবে বলে আমি মনে করি। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে তো আপনার অস্তিত্ব থাকে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে তো এই যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে পারে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। অন্তর্বর্তী সরকার না থাকলে নির্বাচন হয় না। নির্বাচন না হলে আপনি আসেন না। জুলাই চার্টারের বিরুদ্ধে যারা অবস্থান নেছে এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আমি মনে করি, এবং সেটা পার্শ্ববর্তী দেশের পরামর্শে হয়ে থাকতে পারে। এই বইটার ভিতরে 2026-এর ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই। আমরা দেখবো ওই যে সরকার চলে গেছে, কি অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, রাজনৈতিক সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে এই কথা ছিল না, চলমান ছিল, জাস্ট জিরো। এখন কয়দিন পরে বয়ান শুনবেন 15 বছরের যানজট জঞ্জাল, তারপরে 1.5 বছরের জঞ্জাল, এই ইস্যুতে আপনি সময় ক্ষেপণ করবেন। এটা নির্বাচিত সরকারে করুন, সেটা পরের চ্যাপ্টার। এখন এই যে ঘুষের বিষয়টা আপনি নিয়ে আসলেন, আপনি বলেন যে তাজুল যেই লেভেলটাই ছিল, যেই জায়গাটায় ছিল, আমি তো নিশ্চিত করে বলতে পারি যে এত কঠিন সার্ভিলেন্সে আর কেউ ছিল না। তা সেখানে আপনি যখন ঘুষের প্রশ্নটা নিয়ে আসলেন, হ্যাঁ ভালো কথা। এখন যাকে আনছেন সে যদি আরো দক্ষ হয়, এখন এই ঘুষের প্রশ্নে কি আগের জাজমেন্ট দুর্বল হয়ে যাবে? আর যাদেরকে এখন দায়িত্ব দিছেন তারা কি খুব দক্ষ হলে কি হবে? মানে কি ইনজাস্টিস হয়েছে জাস্টিস হবে, না জাস্টিস আগেও হয়েছে সামনেও জাস্টিস হবে? এই বিষয়গুলো নাকি সরোয়ার ভাই, আগে যে রায় হয়েছে সেখানেও জাস্টিস হয়েছে, আবার সামনে যেটা হবে সেখানেও জাস্টিস। আমরা এইটা শুনতে চাই না যে আগেরটা ইনজাস্টিস হয়েছে। এখন যদি বাহির করেন, এখন আসেন তাজুল সাহেব ঘুষ কেলেঙ্কারিতে আসে, বিচারকরা দিনে কি বলবেন? তা আমি উনি কোর্টে গিয়ে যা খুশি তাই করি, বিচারক সাহেব আছেন না, 3 জন বিচারক না, তো তারা হিসাবে করবে না? তারা তো রায় দিছে, তারা কি কোর্ট চালাচ্ছেন? তারা বুঝেন না যে এই সাক্ষী শিখে আনছে, নাকি পয়সা দিয়ে কিনে আনছে, নাকি চাপ প্রয়োগ করে আনছে? এটা তো ভাই আইসিটি। যাই হোক, আমি সরবের মতো আশা করতে চাই বিচার সামনের দিকে যেতে থাকুক। এবং সবচেয়ে বড় কথা হলো 1400 লোক মারা গেছে, না 1000 লোক মারা গেছে, হট এভার ইট ইজ, 50,000 আহত হয়েছে, এবং এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। সুতরাং এই যে ডাউট নাই, সন্দেহ নাই, এবং যেই প্রশাসন, যেই সরকার প্রশাসনকে কুক্ষিগত করে চালাইছে আমরা সবাই দেখছি দৃশ্যমান, তাহলে প্রশাসনকে হুকুম কে দিছিল? এটা তারপরেও রাজসাক্ষী আনতেছে কেন? জিনিসটাকে পোক্ত করার জন্যে। তা না হইলে আজকে যদি রাজসাক্ষী না থাকতো তাহলে এক কথায় ফেলে দিত যে সে যে হুকুম দিছে কেমনি বুঝবো। আর প্রধান যিনি হুকুম দেন তার হুকুম দেওয়ার জায়গা 2-3টা, তার হুকুম দেওয়ার জায়গা আর্মি চিফ। বিষয়ে আসলে লেনদেনের প্রসঙ্গটি এসেছে। রাজসাক্ষী 1000 কোটি টাকার লেনদেন শুনি, তা রাজসাক্ষী কয় টাকা কামাইছে? তারা 1000 কোটি টাকা কে দিল? তার ঠেকাটা কি? কারা দিছে? না, আমরা যেটি বললাম যে বিএম সুলতান মাহমুদ অভিযোগ করলেন যে টাকার ব্যাগ নিয়ে তার রুমে যাওয়া হয়েছে, প্রসিকিউটর একজন। 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা রুম লাগে একটা,
এবং এই ব্যাগ নিয়ে ঢুকছে কে, সেই টাকা কি তার বাসায় ছিল কিনা, কোন ব্যাংকে ট্রানজাকশন করছে, সেই ট্রানজাকশনের স্টেটমেন্টটা নিয়ে আসুক, টাকাটা ছিল কোথায়, কার। আমি কথাটা আসলে আমি এখন শুনতেছি কেন, তখন তিনি বলেননি কেন, যিনি এখন বলতেছেন তখন বললেন না কেন, বাধাটা ছিল কোথায়? কারণ আমি বলি যে ওই সময় যদি তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হইতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি এটা একসেপ্ট করতো অথরিটিরা, কারণ এখানে আর্মির মামলা ইনভলভ, আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনি বললেই তো হবে না, বলে ফেলতে পারেন, সেটা হইলেই আপনি যখন পজিশনে থাকবেন, পজিশন যদি অ্যালাউ করে আপনি বলে গেলেন, এটা কাউন্টার হবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তাহলে আমি জানি যে উনি যেমন আর্মিতে ছিলেন এবং উনি মামলা করতে গেছেন, নৈতিক কারণে উনি মামলাটা ছেড়ে দিছেন, কি যে উনি দেখছেন যে এর ভিতরে একজন আসামি আছে যে তাকে ইয়ে করতে চেয়েছিল। আমি শুনে আমি সাথে স্যালুট করছি যে না, নাইস ম্যান, কারণ তার ভিতরে একটা কিঞ্চিত দুর্বলতা হইলে হইতেও পারে, ক্রোধ হইলেও হইতে পারে, আমি করব না। কিন্তু এই যে কেলেঙ্কারিটা আপনি বললেন, বস্তা বেড়ে টাকা নিতে দেখছে, এক নম্বর কাছে বস্তার ভিতরে টাকা ছিল, সেটাই বা আপনি নিশ্চিত কিভাবে? কতগুলা বিষয় আছে। আর এই যে টাকা নিয়ে গেল, আপনি তখন বললেন না কেন, বাধাটা ছিল কোথায়? আমার তো মনে হয় না যে তাজুল ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়াইতো, প্রসিকিউশনের লোক হোক আর XYZ, তাকে প্রশাসনিক সহযোগিতাই সে পাইতো, আর্মির সহযোগিতাই সে পাইতো, যে পেয়েছি, যে কারণে আর্মির সাথে তার একটা বিরাট লড়াই চলতেছিল। সুতরাং আমার কাছে মনে হয় আপনি তাজুলকে সরাবেন, সেটা মেন ভিন্ন কথা। কারণ আমি বলি, একটা সরকার আসলে সাধারণত বদল করে, আর এই সরকার কেন বদল করে যদি বলি, আমি প্রাথমিকভাবে একটা কথাই বলতে পারি, সেটা হলো তাজুল ইসলামের যে অধ্যায়টা ছিল, সে যতক্ষণ পর্যন্ত একটা রায় করাইছে, এখন যদি তাজুলের কন্টিনিউশনটা চলতে থাকে এই সরকারের সময়, এবং আরো যদি মামলার রায় হতে থাকে, তাইলে পরে ওই যে আগের যেটা ছিল সেটার দায়ও এই সরকারের উপরে বর্তাবে। এখন তাকে সরাই দিলে এই সরকারের প্রথম বেনিফিট হইলে আমি মনে করি যে তাজুল যে পোর্শনটা করছে ওটার দায় আমাদের নয়, এটা আমার কাছে মনে হয়, নিজেদের দায় এড়ানোর জন্য। কারণ আমরা ইতিমধ্যে টের পাচ্ছি যে আওয়ামী লীগ ভাবতেছে যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, অলরেডি অফিস আদালত নানান জায়গায় খুলতেছে, মিছিল হইতেছে। তো সেখানে সরকারের দিক থেকে আমি মনে করি তারা হয়তো তাকে সরাইছে এই কারণে, এক নম্বর দলীয় দায় সাধারণত, আর দ্বিতীয় হইল যে তাজুলের অধ্যায়টার জন্য আমরা দায়ী না, কারণ তখন আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সবকিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্য, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড, কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠ কর্মী যদি আওয়ামী লীগের মাঠ কর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সবকিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হয়ে জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও, 1। 2, তোমরা তোমাদের যারা সরকারে আছে টপ লেভেলের নেতা মন্ত্রী এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেইন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলা, সেই জায়গা তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নাইমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয় যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউর। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এটা আমার কাছে মনে হয় টপ লেভেলের, মানে তাদের নেতাদের সাথে আলাপ করা উচিত। আর আইনি প্রসিডিউর হলো, জামিন তুমি মানো না, ওকে হায়ার কোর্টে যাও,
যাতে তার জামিন বাতিল হয়, সেটা অন্য কথা। ডিফেম করবে, তাকে ইয়ে করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি সুযোগ পেলে ওর বিরুদ্ধে কথা বলবে, কারণ শেখ হাসিনা কিন্তু বুঝেছিল কখনো না কখনো ইউনূস সাহেবকে আমার ফেস করা লাগতে পারে, এবং যেখানে বাঘের ভয় সেইখানেই কিন্তু সন্ধ্যা হয়েছে। সেই ইউনূস সাহেবই কিন্তু ক্ষমতা আসছিল, যেভাবে হোক কিন্তু উনি আসছে। সে আসার পরে কিন্তু এই শেখ হাসিনা প্রিয় দর্শক, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন। আসলেই যদি গণভোট বা হা ভোট জয়যুক্ত না করে, তাহলে বিএনপি সরকার আপনাদের কি মনে হয় 6 মাসের বেশি থাকতে পারবে? প্রিয় দর্শক, এটা কেমন মনে হচ্ছে আপনাদের? এই বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।